নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। কথাহকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আপনারা জানেন যে কথা হোক মানেই এমন কিছু বিষয় থাকে জানি প্রতিদিন দৈনন্দিন আলোচনা, বিতর্ক, উত্তপ্ত বিতর্কের মধ্যে কথা বলার অবকাশ থাকে না। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করার অবকাশও হয়তো থাকে না। তাই সপ্তাহে একটা দিন অন্তত খোলা মনে এমন কিছু বিষয়গুলো তুলে ধরা দরকার যা নিয়ে আমাদের ভাবার প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো আলোচনা করার দরকার রয়েছে। হয়তো আমরা প্রতিদিনের খবরের শিরোনামের ভিড়ে, নিজের রোজনামচার ভিড়ে সেগুলো নিয়ে কথা বলতে ভুলে যাই। আর এবার তো আরও বেশি করে কথা বলা দরকার রয়েছে, কারণ বিষয় যখন আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষাতে কত কিছু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের জ্ঞান হওয়া থেকে, মা বলা থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তে লেখাপড়া শিখে একটু একটু করে যখন বড় হয়েছি, অক্ষর জ্ঞান হয়েছে, নিজেকে চিনতে শেখা, নিজের দেশ চিনতে শেখা, দেশ, রাজনীতি, কত কিছুর পর্ব পেরোতে পেরোতে জীবনের শেষ পর্যন্ত একটা ভাষা, নিজের ভাষা, বাংলা ভাষা, মাতৃভাষা, যে জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা যায় না। যে যেখানেই যান, দেশে বিদেশে, কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকুন, কিন্তু একটা যেন নারীর টান থাকে এই ভাষার সঙ্গে। সেই জন্যই বোধহয় মাতৃভাষা বলি আমরা। যে বাংলা ভাষা জেনে শুনে বড় হয়ে আমরা লিখতে শিখেছি, পড়তে শিখেছি, কথা বলছি এই মুহূর্তে, সেই বাংলা ভাষাটাকে নিজস্বতায় বেঁচে রয়েছে, নাকি সেখানেও বিভিন্ন রকমের চাপ, রাজনীতি, ধর্ম এক এক করে তার ওপর একটু একটু করে চাপ দিতে দিতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমাদের নিজের ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষা সেটাই যেন ধুঁকছে। আমি সত্যিই মনে করি যে কোনো রকমের প্রভাব কাজ করছে না এবং বাংলা ভাষা বাঁচছে নিজস্বতায়। আসলে দেখুন, বাংলা ভাষাকে বিশুদ্ধির কথা স্বর্ণালী বলছিল, কাকে আমরা বলবো বিশুদ্ধ বাংলা ভাষা, সেটাই একটা প্রশ্ন। বাংলা ভাষার জন্ম থেকে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে এবং বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এত এত শব্দ আমরা বলি যে শব্দগুলো আসলে বাংলা শব্দ নয়। আজকে মানে চেয়ার টেবিলের পরিবর্তে আমরা কী শব্দ ব্যবহার করব? কাজেই বাংলা ভাষার যে এই ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে চাপের, রাজনৈতিক চাপ নাকি ধর্মীয় চাপ। আমি উল্টো দুটো কথা বলবো। কিছুদিন আগে আমি এবং আমার মাস্টারমশাই তুল্য পবিত্র সরকার গিয়েছিলাম বর্ধমানের একটি গ্রাম, এবং সেখানে আমাদের এক অনুজ কবি বন্ধু, তার নাম মারুত কাশ্যপ। সে কি করেছে, সরস্বতী পুজোর মন্ত্রকে বাংলায় অনুবাদ করে একটি বই প্রকাশ করেছে এবং সেই বাংলা মন্ত্রে সরস্বতী পুজোটি সারদা মিশন যে শিক্ষণ মন্দির বর্ধমানের ওই ছোট্ট একটি গ্রামের, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এই বাংলা মন্ত্রে পুজো হয়েছে। আমি তো বলবো ভাষা এখানে ধর্মের উপর চাপ তৈরি করতে পেরেছে, ঠিক উল্টোটা। প্রকৃত ভাষা বেঁচে থাকে কথ্য ভাষায়। এই ধর্মীয় চাপ, এই রংধনু শব্দ যতই বইয়ে ঢোকানো হোক না কেন, নজরুলের মহাশ্মশানের পরিবর্তে যতই গোরস্থান ঢোকানো হোক না কেন, মুখের ভাষায় যারা কথা বলছে তারা কি কখনোই ধর্মীয় চাপ আর রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে নাকি? ফুটপাতে বাংলা ভাষা বেঁচে আছে, পাড়ার মোড়ে চায়ের দোকানে নিভু নিভু লণ্ঠন জ্বলা আলোতে বাংলা ভাষা বেঁচে আছে। সেখানে গিয়ে কোনো ধর্ম, কোনো রাজনৈতিক নেতা একেবারেই বাংলা ভাষার উপর কোনো চাপ প্রভাব বিস্তার করতে পারবে না। চাপটা আসে লিখিত ভাষার উপরে। কমিউনিকেট করবার জন্য যখন মানুষ অন্যান্য প্রাণীর মতো গুহা থেকে বেরিয়ে যখন পাথর ঠুকে আগুন জ্বালানো ছেড়ে শব্দগুলোকে জুড়ে জুড়ে বাক্যে নিয়ে এলো, তারপর সে তার নিজের মতো জায়গা তৈরি করলো, টেরিটরি। তারপর তৈরি হলো ক্ষমতায়নের লড়াই বা দখলদারির লড়াই, যে সময় রাজনীতি, শাসক ইত্যাদি প্রভৃতি সেইভাবে আসেনি আজকের মতো। কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখতে পাওয়া গেল যে তারপর সেই বিস্তারগুলো বড় হতে শুরু করলো, রাজা বাদশাহ তৈরি হলো, তারা তাদের ক্ষমতায়ন করতে চাইলেন, আমার আমিত্বকে এবং আমার ইচ্ছাকে ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় ছড়াতে লাগলেন, এবং তারা যে উপাসনা পদ্ধতিতে বিশ্বাস করেন, নিজের মাটি দখলের ক্ষমতায় নিজের ভাষা, সংস্কৃতি এবং ধর্মটাকেও চাপিয়ে দিতে শুরু করলেন। আমরা যদি খুব ভালো করে তাকাই যে বাংলা ভাষাতে তার নিজের মানুষেরা নিজের ভাষাকে আঁকড়ে রাখবার জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন, তা বোধ করি অন্য কোথাও এইভাবে দেখতে পাওয়া যায়নি। আসামে বরাক উপত্যকায় যেখানে বাঙালিরা লড়াই করেছিলেন যে সেখানের রাজ্যের ভাষা অসমিয়া হয়ে যাবে না, এবং সে সময় গুলি চালানো হয়েছিল এবং 19 জন মারা গিয়েছিল। এই লড়াইটা কিন্তু বাংলা
বাঙালি তার কিন্তু ভাষার জন্য লড়ে গেছে, যা বোধহয় অন্য জায়গায় বিরল, কারণ তারা কম্প্রোমাইজ করে নিয়েছেন, মেনে নিয়েছেন। যে মাধ্যমে এই মুহূর্তে আমরা কথা বলছি, অডিও ভিজুয়াল, সেটারও একটা বাংলা আছে, দৃশ্য শ্রাব্য মাধ্যম, কেউ বলে না চট করে। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যে আমি যে বললাম যে এখন বাংলা ভাষাটা আরও বেশি ছড়িয়ে গেছে, এখন মোবাইলে, ইন্টারনেটে, গুগলে সব জায়গায় রয়েছে। সেখানে বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওয়াটারের বাংলা সার্চ করলে চলে আসছে পানি। বাংলা ভাষা ঢুকছে তো অবশ্যই, কিন্তু সেখানে খলনায়ক শব্দের আগ্রাসন নয়। কেন সেটা বলি, যে ভারতীয় উপমহাদেশ এমন একটা ভৌগোলিক দিক থেকে ভূখণ্ড যেখানে শতাব্দীর পর শতাব্দী নানা ধরনের বিদেশি জাতির অনুশাসন হয়েছে, বিদেশি জাতির অনুপ্রবেশ ঘটেছে। বাংলা ভাষার, যেমন চার্লস ডারউইন বলেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে কোনো ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে সেখানে সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, অন্যান্য সংস্কৃতির, অন্যান্য জাতির ভাষাকে অনুপ্রবেশ ঘটাতেই হবে, না হলে সেই ভাষা কখনো বেঁচে থাকতে পারে না। কিন্তু সেটাই আমাদের সংকটের অবস্থা। আমরা যদি দেখি যে আমাদের কলকাতায় এখন অনেকটাই দখল নিয়েছে হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা, যেটা বাংলা ভাষার চর্চাকে কমিয়ে দিচ্ছে। এই জায়গাটায় আংশিকভাবে আমি একমত। সেটা হচ্ছে বাংলা ভাষা নিজস্বতায় বাড়ছে, সেটা হচ্ছে এপার বাংলায়, কিন্তু ওপার বাংলায় এটা ধর্মের কোপে ঢুকছে। কিভাবে প্রমাণ করে দিচ্ছি। মনে করুন আপনি একজন বাংলাদেশিকে জিজ্ঞেস করলেন, কি ভাই কেমন আছো, সে কি উত্তর দেবে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এবার আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রশংসা হোক, মানে আমি বলছি আমি ভালো আছি, আল্লাহর প্রশংসা হোক, আপনি কেমন আছেন? ঠিক একইভাবে আমি একজন হিন্দু, আমাকে বলা হলো কেমন আছো ভাই, আমি বললাম আমি ভালো আছি, জয় শ্রীরাম, আপনি কেমন আছেন? যে মুহূর্তে আমি জয় শ্রীরাম বলবো, সঙ্গে সঙ্গে আমাকে বলবে ব্যাটার ছেলে হিন্দুত্ববাদী, সেকুলারিস্ট, যারা সেকুলার পন্থী তারা চেঁচিয়ে উঠবে। এইটা হচ্ছে এই মুহূর্তের নিয়মিত প্র্যাকটিস। অথচ আজকে যদি ধরা যায়, নিশ্চয়ই ভাষা বহমান, এবং আমাদের ভাষায়, বাংলা ভাষার মধ্যে বহুকাল আগে থেকে আরবি ফার্সির আগমন ঘটেছে। মধ্যযুগের কথা বললাম, বাংলায় মুসলমানরা যখন এসছে সেই সময়ের কথা বললাম। বাংলা ভাষার সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। আমরা দুপার বাংলার বাঙালিরাই সেই প্রতিবন্ধকতাকে সুনামির মতো উড়িয়ে দিয়েছি। কারণ বাংলা ভাষা, বাংলা ভাষার জায়গায় আছে, আমরা বাঙালিরা মানসিকতার কতটা পরিবর্তন করতে পেরেছি। একটা ছোট্ট কথা বলে নিই, কারণ যে শব্দের প্রয়োগ নিয়ে বলছে, শব্দের আগমন নিয়ে কথা হচ্ছে, যে কোনো ভাষা পৃথিবীর যখন অন্য ভাষার সংস্পর্শে আসে, অন্য জাতির সংস্পর্শে আসে, অন্য ধর্মের সম্প্রদায়ের সংস্পর্শে আসে, দু ধরনের শব্দ সেই ভাষায় আসে, আত্মস্থীকৃত শব্দ এবং ঋণকৃত শব্দ। বাংলা ভাষা সেই শব্দ গ্রহণ করেছে প্রয়োজনে, অপ্রয়োজনে, আবেগে, সাহিত্যে। সুতরাং এবার মধ্যবিত্ত বাঙালির মানসিকতায় দেখছে যে বাংলা ভাষা তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারছে কিনা, তার সবথেকে বড় চ্যালেঞ্জ অভাষাতাত্ত্বিক। সেখানে অর্থনীতি আছে, সেখানে ধর্ম আছে, সেখানে রাজনীতি আছে। ভাষা নিজের মতো এগিয়ে যেতে পারছে না, ধর্ম এবং রাজনীতি বাধা দিচ্ছে। তবুও সেই বাধার মুখে দাঁড়িয়ে বাঙালিরা বাংলা ভাষাকে নিজের মতো নিজস্বতায় নিয়ে যাচ্ছে আজও। আমি একটা কথা বলবো ম্যানহাইন্স শহরের কথা। পশ্চিম পূর্ব জার্মানির একটি শহর, যেখানে গ্যাট ইনস্টিটিউট, তার মাথায় লেখা আছে বিভিন্ন ভাষার অভিবাদন, তাদেরকে সম্মান জানানো হচ্ছে। সেখানে লেখা আছে নমস্কার। সেখানকার বাঙালিরা তর্ক করছে, এটা নমস্কার কাদের, হিন্দুদের জন্যে না সালাম হবে ওটা? তার মানে এটা কি ঠিক যে সারা হিন্দুরা কখনো কেউ সালাম বলে না, মুসলিমরা কখনো নমস্কার বলে না? অর্থাৎ বাঙালিরা এই তর্কে গেছে যে হিন্দুদের ভাষা নমস্কার, মুসলমানদের ভাষা সালাম। আমার যেটা বলা, যে সাধারণ মানুষের তো দায়িত্ব রয়েছে, পরিবারের লোকজন কোন ভাষা দায়িত্ব, যে আমাদের এটাকে লালন করতে হবে, সেটা পারিবারিক যারা রয়েছেন তারা, এবং বিশেষ করে শক্তিশালী করে তুলতে হবে আমাদের যারা লেখককুল তাদের। আমি শুধু একটাই ঘটনা এই ক্ষেত্রে বলতে পারি, যে খুব সুচতুরভাবে সংস্কৃত আমাদের পড়ানো হতো, কিন্তু সেটাকে কিন্তু তুলে দেওয়া হয়। ঠিক অত্যন্ত ভাবে, ঠিক যেভাবে গুরুকুল শিক্ষা পদ্ধতি তারা তুলে দিলেন, কিন্তু আমার এখানে রয়ে গেল মাদ্রাসা শিক্ষা এবং তার সঙ্গে রয়ে গেল মিশনারি শিক্ষা। যে হিন্দিভাষী ইনফ্লুয়েন্সার রয়েছে, সে হিন্দিতে কথা বলবে,
যে বাংলাভাষী ইনফ্লুয়েন্সার রয়েছে সে বাংলায় কথা বলবে, যে ইংরেজি ভাষী ইনফ্লুয়েন্সার রয়েছে সে বাংলা ইংরেজিতে কথা বলবে। শ্রোতাদের মধ্যে কোনটা বেশি ইম্প্যাক্টফুল হবে সেটা ডিপেন্ড করছে তারা কীভাবে রিপ্রেজেন্ট করছে। হিন্দিতে যদি 50টা কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউব খুলুন, আপনি যে কোনো মিডিয়া খুলুন, হিন্দিতে যদি 50টা কন্টেন্ট ক্রিয়েটারের ভালো ভালো চ্যানেল পান, ইংরেজিতে আপনি 500টা পাবেন, বাংলায় 5টা পাবেন। এখানে কোথাও বাধ্যতামূলক করা হয়েছে আরবি ফার্সি, আরবি বা উর্দুকে, আর কোথাও বাধ্যতামূলক করা হয়েছে যে সংস্কৃত সিলেবাসেই থাকবে না, কোথাও পড়ানোর কোনো জায়গা নেই। সেইটা নিয়ে আমরা এই জায়গা থেকে একটা রেজলিউশন রাখতে পারি যে যদি অন্তত সংস্কৃতটাকে ফিরিয়ে আনা হয় স্কুলে। আগে আঙুল ভোটের কাজে লাগতো, বলা হতো সবচেয়ে মূল্যবান জিনিস আঙুল দিয়ে যেটা করা যায় ভারতবর্ষে তা হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান তাদেরকে নির্বাচন করা। আর এখন আঙুল দিয়ে কখনো ওপরে উঠাচ্ছেন, কখনো নিচে নামাচ্ছেন। অনেকে আমার এটাকেও মিম মেটেরিয়াল বানিয়ে দেবেন, কন্টেন্ট। এবং এই কন্টেন্ট করতে করতে কোথায় থামতে হয় সেটা বোধহয় এবার ভাবার সময় এসছে রণবীর আলাহাবাদিয়া বলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। দেখো ময়ূকদা, আমি এটা করতে পারি না, তার কারণ আমাদের ভারতীয় শিক্ষায় বলে যে জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গড়িয়সী। সেইখানে মাকে তুলে গালাগাল দেওয়া আমার শিক্ষায় তো অ্যাটলিস্ট নেই। তো সেইখানে যখন আজকে এই যে শোটাকে নিয়ে তুমি বলছো যেখানে এই কথা হয়েছে, এটা আজকে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু লাগাতার গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে এই ধরনের কন্টেন্টই জনপ্রিয় এবং সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারই লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করে এবং সেই জন্যই আজকে এই কন্টেন্ট এত প্রাধান্য। এই শোতেই কিছুদিন আগে, আমি জানি না তুমি দেখেছো কি না, আরজি করের ঘটনাকে নিয়ে অশ্লীল জোকস বলা হয়েছে, কিন্তু সেইটা মানুষের তখন চোখে আসেনি, মানুষের যায় আসেনি। আজকে হয়তো রণবীর বলেছে বলে সবার চোখে পড়েছে, সবাই জানতে পেরেছে, কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরেই এই শোতে চলছে, যেখানে সমস্ত রকম সীমাকে অতিক্রম করা হয়েছে শুধুমাত্র বাক স্বাধীনতা এবং ডার্ক হিউমারের নামে। তুমি তোমার ইনস্টাগ্রাম খোলো, সার্চে ক্লিক করো, তুমি দেখো সেখানে কি কি কন্টেন্ট আসছে। তুমি দেখবে একটা খুব কমন ইনস্টাগ্রাম ভিডিও GRWM, গেট রেডি উইথ মি বলে প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনস্টাগ্রামে, যেগুলো বেসিক্যালি কি, তারা বলবে যে আমরা মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি, কিন্তু তাদের যে ওই 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ, তারাও নিজেরা বুকের মধ্যে জানে যে এটা তাদের ওই অন্তর্বাসটা দেখানোর জন্য হচ্ছে, কিন্তু সবটাই ওই স্বাধীনতা এবং আমার এটা করার অধিকার আছে বলে এটা হচ্ছে। আমি মনে করি ময়ূকদা, আমি যদি আজকে শ্যামবাজার 5 মাথার মোড়ে দাঁড়িয়ে একটা চোঙা নিয়ে 4টে গালাগাল দিই, কিংবা আমি যদি জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকি, ওই মুহূর্তে যে 5000 লোক ওখানে রয়েছে সবাই আমার দিকে তাকাবে। আমি এটা কেন করতে পারি না? কারণ আমার একটা ভয় আছে যে হয়তো আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে এই ভয়টা নেই, তাই এই কাজটা আমি সোশ্যাল মিডিয়াতে করে দেবো, আমি গালাগাল দিয়ে দেবো, কারণ সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি লোকও আমার দিকে তাকাবে। হতে পারে তারা আমাকে গালাগাল দিল, হতে পারে তারা আমাকে খারাপ কথা বললো, আমার কি যায় আসে? কারণ আজ থেকে কয়েক বছর পরে যখন আমার ব্র্যান্ড স্টাবলিশ হয়ে যাবে, তখন আমি 2-1টা চ্যারিটি করে আমি নিজেকে ওই জায়গাটাতে প্রমাণ করে দেবো যে আমার থেকে ভালো কেউ নেই। এমন এমন কিছু কাজ করছো যেটা পুরোটাই আইবল গ্র্যাবিং, এবং মানে অনেস্টলি স্যান্ডি, তোমার চারপাশে যারা এখানে রয়েছে এবং আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা তোমার এগেনস্টে অনেক ক্ষেত্রে সে হতে পারে অবভিয়াসলি। এবার কি স্যান্ডি সাহাদেরকে একটু বাধার সময় এসেছে? আচ্ছা ময়ূক, আমি ফার্স্ট অফ অল প্রথমেই একটা কথা বলতে চাই যে স্যান্ডি সাহাদের বা বাকি আমার মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটু হাটকে কন্টেন্ট করে বা রোস্টিং করে। তো ইউটিউবের আমি মনে করি নিজস্ব একটা কিছু গাইডলাইন আছে, এটা একটা ইন্টারন্যাশনাল OTT প্ল্যাটফর্ম, যেখানে আমি পর্নোগ্রাফিক ভিডিও দিতে পারি না বা ভায়োলেন্স ভিডিও দিতে পারি না, কিছু তো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা যদি আমি আপলোড করি অটোমেটিক ইউটিউব নিজে থেকেই সরিয়ে দেবে। তো আমি মনে করি না এমন কিছু কন্টেন্ট করছি ইউটিউবে সেখানে কোনো সমস্যা নেই, সে ওই কন্টেন্টটা ওখানে রাখছে। যদি তার মানে এটা একটা ভালো জিনিস বললে, মানে ফেসবুক ইউটিউব নিজে থেকেই একটা রেগুলেশন, একটা গাইডলাইন্স আছে ওখানে, ঠিক আছে, যে আমি এমন কোনো কন্টেন্ট দিতে পারবো না যেটা হার্মফুল সমাজের পক্ষে, সেটা যা হতে পারে সেখানে দাঁড়িয়ে। তো সেইখানে দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউব এত বড় একটা ইন্টারন্যাশনাল OTT প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, তাদের যখন কোনো সমস্যা হচ্ছে না তাদের মতে তো এটা ঠিক করছি আমি, বা তাদের ক্ষেত্রে এটা কোনো খারাপ কিছু নয় আমার কন্টেন্টগুলো বা বাকি যে ধরনের কন্টেন্টগুলো হচ্ছে। তো তারা যখন মানা করছেন, তো সেইখানে দাঁড়িয়ে অনেকের অনেক কিছু পছন্দ, আমার কন্টেন্ট যেমন পছন্দ না, আমি বলতে পারি ডক্টর লুজের যে ডাক্তারবাবু, ওনার কন্টেন্ট আমার পছন্দ না। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো একদিন ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, সেটা আমার দারুণ লেগেছিল, ভদ্রলোক, চাকদার ভদ্রলোক, আমি অবশ্যই রিপাবলিক বাংলা, আমি ওনাকে একদিন আনবো, কিন্তু
উনি যে ওই একবার ওই ঝরে ঝরে পড়ছে আমাকে দেখালেন, তারপর থেকে শুধু আমার টাইম লাইনে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। দেখো ঝরে ঝরে এটা আমি বেরোবো কি করে? মানে আমাকে তো ফ্যাক্টরি রিসেট করতে হবে ফোনটা। তাহলে তোমার কাছে নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে, তুমি যদি ওটা করো তাহলে ওই ধরনের কন্টেন্ট তোমার কাছে আর আসবে না। যারা যারা বলছে যে ব্যাড ইনফ্লুয়েন্স পড়ছে, যে এই ধরনের ভিডিও যারা যারা করছে, তো ওই ব্যাড ইনফ্লুয়েন্সটা তো আমার মনে হয় ওই কমেন্টটাতে আরো বেশি পড়ছে। যেটা আমি দেখবো, যেটা আমার পছন্দ হচ্ছে আমি দেখবো, যার পছন্দ হচ্ছে না, খারাপ হচ্ছে দেখবে না, ইগনোর। বেশ বেশ বেশ, আমি নন্দিনীদির কাছে যাচ্ছি। নন্দিনীদি, ভারতীয় রেগুলেটরি বোর্ডের দরকার বলে মনে করা হচ্ছে, আপনার বক্তব্য কি? হ্যাঁ, প্রথমে কয়েকটা কথা বলবো যে আজকে এরকম একটা বিষয় নিয়ে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেবো যে আলোচনাটা একান্ত হওয়া দরকার ছিল। যে কমেডি শোতে এই কথাগুলো বলার জন্য এত কথা বলা হচ্ছে, সে কমেডি শোটিকে বিখ্যাত না বলে কুখ্যাত বললেই আমার মনে হয় বেটার হয়, কারণ ওখানে কমেডি এবং ছেঁচড়ামির মধ্যে যে একটি তফাৎ আছে সেটা মনে হয় ওনারা জানেন না। আজকে এই কথাটা এত প্রবল হয়ে উঠলো এই কারণে যে রণবীর এলাহাবাদী বললেন বলে, কারণ ওনার কাছ থেকে আমরা অন্যরকম কথা শুনতে অভ্যস্ত হয়েছি। অথচ এই শোতেই কিছুদিন আগে একটি মেয়ের জামা কুচি কুচি করে কাটা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে দিয়ে, যার স্বামী থাকেন অন্য জায়গায়, মানে স্বামী সম্ভবত আর্মিতে কাজ করেন। ওই তখন তো আমরা গেল রব উঠিনি, তখন তো আমাদের মনে হয়নি যে একজন নারী, তখনও কন্ট্রোভার্সি হয়েছিল। না কন্ট্রোভার্সি না, কিন্তু গেল রব ওঠেনি, শো করতে হয়নি, তো এফআইআর হয়নি। তো তাহলে কেন হয়নি? সেই মেয়েটির সম্পর্কে এফআইআর বা ওই ছেলেটির সম্পর্কেও এফআইআর। তখন আমাদের ভারতীয় চিন্তাভাবনা ধ্যান ধারণায় আঘাত করেনি বলুন? আমরা এনজয় করেছি কিন্তু, তাই না? কি মুশকিল, আমরা তখন এনজয় করলাম, ভাবতে পারিনি যে আজকে কেন হলো বলুন তো। কারণ আমাদের ভারতীয় চিন্তাভাবনায় বাবা মাকে তো আমরা এখনও, যে যেমন হয়তো অনেকেই খারাপ ব্যবহার করেন, তবুও বাবা মা বলতে আমাদের মনে এখন একটা শ্রদ্ধা ভক্তির জায়গা বেঁচে আছে, এটা আমরা নিতে পারলাম না। তা সত্যি এই কারণে আজকে ভারতীয় রেগুলেটরি বোর্ড তৈরি হয়, তাহলে স্যান্ডিও অনেক সময় কিন্তু নির্ভেজাল মজার এমন অনেক কিছু করে একটা সামাজিক জিনিসের দিকেও অনেকের চোখ ফিরিয়ে দিচ্ছেন। কেমন অনেক সময় ইন্দ্রজিৎ দা ফুটকার কি অনেক কিছু করেন ভালো, বা এই যে আমি আজকে কথা বলি এমন কিছু, কিন্তু কখনোই মহিলাদের গালাগাল করে কিছু বলি না, কিন্তু পুরুষ মানুষের সঙ্গে যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু এই রেগুলেটরি বোর্ড বসলে হয়তো দেখা গেলো সেগুলোর থেকেও বলা হয় আমায় বিরত থাকতে হচ্ছে। প্রচণ্ড সিরিয়াস ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমি একটা বাজে জোকস বলে নিই। বেশ, এটা আবার এটার জন্য আবার আমার এখানে ধর্ণা দিতে আসবে না তো কেউ? না, এটা শর্ট ফরম্যাটে ভালো। বেশ, কোনো এক বাবা আর ছেলের কথা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। ছেলে বাবাকে বললো, বাবা আমি না অ্যাস্ট্রোনট হতে চাই। বাবা বললো ঠিক আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে। ছেলে তখনই বুঝলো যে অ্যাস্ট্রোনট হওয়া বা স্বপ্ন দেখাটা সেই জিনিস যেটা ঘুমিয়ে পড়ে দেখতে হয়, না হলে হয় না। আমার নয়, কানান গিল বলে একজন আছেন, যার একটা শো আছে ইয়োর্স সিনসিয়ারলি। জনরাটাকে বলা হয় ডার্ক কমেডি। সো হোয়াট ইজ ডার্ক কমেডি? এমন কিছু অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলা, যে বিষয়গুলো নিয়ে চট করে বাজারে আমরা কথা বলি না। ভারতবর্ষে এই মিডিয়ার যে শেষ স্তম্ভটি সম্ভবত বেঁচে আছে, দ্যাট ইজ অনলাইন মিডিয়া, আনরেগুলেটেড মিডিয়া। সেখানে যদি এই ডিজিটাল ব্রডকাস্ট বিল, যেটা কোনো একটা সময় হয়তো ঠান্ডা করে চলে গেছিলো, সেটা চলে আসে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। এক, এবার দ্বিতীয় প্রশ্ন, কি যাবে সেটা কে ডিসাইড করছে? আমরা যদি ক্রিঞ্জ না দেখি তাহলে ক্রিঞ্জ তৈরি হবে না। ইটস স্ট্রেট অ্যান্ড ভেরি 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 ক্লিয়ার। যারা অনুষ্ঠানটা দেখছেন ইনস্টাগ্রামে যান, সার্চ অপশানটায় যান, কি ভিডিও আসবে আপনারা নিজেরাই দেখে নেবেন। এখানেও যারা আছেন প্রত্যেককে বলছি, আমার বিশ্বাস প্রথমবারও আসবে, মানে প্রথম ডাউনলোড করার পরেও এটা আসবে। একদম কারণ যদি না নট ইন্টারেস্টেডটা করা থাকে, যদি না নট ইন্টারেস্টেড বাটনটা ক্লিক করা থাকে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখতে পাচ্ছি, তারা যে সাকসেসটা রিচ করেছে, এবং খুব মানে এমনভাবে রিচ করেছে যে প্রত্যেকে তাদেরকে দেখতে পাচ্ছে বা প্রত্যেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে, সেটা সবার পক্ষে সম্ভব নয়। এবার সেটা সবার পক্ষে সম্ভব নয় বলেই তখন এ ধরনের সস্তা মাধ্যম নেওয়া হচ্ছে। তখন যেন আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক নিউডিটি অ্যালাউ করে না, এটা একদম ঠিক আছে, এটা এস্টাবলিশ ফ্যাক্ট। মেটা নিউডিটি অ্যালাউ করে না, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, শুধু ওয়াইটা বাদ দিয়ে দিচ্ছে, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, যেটা উনিও বললেন, GRWM ভিডিওস বা এনিথিং যেটা সার্চ অপশনে আসছে, একদম যা তা লেভেলে চলে যাচ্ছে জিনিসটাকে। যা তা লেভেল মানে কি? মানে যা তা লেভেলে চলে যাচ্ছে, বিভিন্ন
রকম ক্ষেত্রে এই মানে সফট পর্ন এন্ডোর্স soft করছে। porn এর যদি ক্ষেত্রে- এক্স প্ল্যাটফর্মটায় যাই তাহলে হার্ডকোরও আছে, সেটা অ্যালাউড। আমি ওটাতে ঢুকছি না। গেছে। যেহেতু এক্স হ্যান্ডেল ইলন মাস্ক যেরকম বলেছে আমি কোনো সেন্সরশিপ না, কিছুতেই যেহেতু রাখবো না। আমি একজন ফিল্ম প্রোডাকশন ফ্যামিলি থেকে আসছি, আমার তো সবার আগে অ্যাডভোকেট করা উচিত সেন্সরশিপ ছড়ে যাক, আরো বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসুক। কারণ যত বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসবে তত বেশি আমরা চটুল গান দেখাবো এবং অনেক বেশি দর্শক আসবে, অনেক বেশি দর্শক আসবে মানে অনেক টিকিট বিক্রি হবে, অনেক টাকা কামাবো। আমার তো সবার আগে বলা উচিত, কিন্তু এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা, এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা। যারা এই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে তার সঙ্গেই তো লক্ষ লক্ষ ফলোয়ার, আমরা যদি- তারাই তো গিয়ে একটা অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম অডি কিনে। আর যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে আজকে রিসার্চ করে মাসে 30,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছে। আর যে শুধুমাত্র এই খারাপ খারাপ কন্টেন্টগুলো করে গেল, সে গিয়ে আজকে অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হলো। তাহলে আমি পড়বো কেন, আমি রিসার্চ করবো কেন, আমি দেশকে আগাবো কেন, আমি এই খারাপ কন্টেন্টই করবো? এই বাচ্চাদেরকে এটা শেখাবে কে? সবাই ইন্দ্রজিৎ দার মতো টেকসামি বাবা নয় যে ইনস্টাগ্রামে গিয়ে তাকে স্ট্রাইক করবে। আমি বুঝতে পারি এটা খারাপ কন্টেন্ট, কিন্তু এটা 15-16 বছরের ছেলের মধ্যে, একটা 14 বছরের ছেলে, তাদের সেই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড 12 থেকে 18 বছর, তাদের সেই বুদ্ধি নেই যে আমি কোনটা দেখবো। তারা ভাবে যে এই সাফল্যে গেছে এই কন্টেন্ট বানিয়ে, আমিও এই কন্টেন্ট বানাবো। এই যে ডিজিটাল ব্রডকাস্টিং বিলের কথা বলা হচ্ছে, রেগুলেশনের কথা বলা হচ্ছে, যেখানে যেখানে রেগুলেশন আছে সেখানে সেখানে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমরা সেগুলো দেখতে পাই। প্রেস ফ্রিডম ইন্ডিয়া কোথায়? 2024-এ দ্য নাম্বার ইজ 159th। ময়ূকদা বা অন্যান্য জার্নালিস্টরা অ্যাগ্রি নাই করতে পারে, বাট ইটস এ গ্লোবাল ডেটা। অডিয়েন্সের কাছে সেই পার্সপেক্টিভটা যে সে ডিসাইড করছে, রিপ্রেজেন্টেটিভ কে রিপ্রেজেন্ট করবে ডিজিটাল বিলে, কে ডিসাইড করবে যে এটা ঠিক এটা ভুল। আজকে যদি আজকে স্টেট গভর্নমেন্টের কাছে এলে আমি যদি তৃণমূলের এগেনস্টে কথা বলি, তাহলে আমি তাদের বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেলে আমি তাদের এগেনস্টে কথা বলি, আমি তাদের। না, কি মুশকিল এই যে সার্টিফিকেশন বোর্ডের যে কথাটা বলছে, এটা রাজপুত্র আরো ভালো বলতে পারবে হয়তো। সার্টিফিকেশন বোর্ডে তো শুধু তৃণমূল বিজেপির লোক থাকে না। না, ডেফিনেটলি থাকে না। তাহলে উড়তা পাঞ্জাব কেন ব্যান হয়েছিল? উড়তা পাঞ্জাবে 73টা কাট কেন পড়েছিল? আমরা একটা পেশেন্টকে বা একটা কোনো রুগীকে কাটাছেঁড়া করার আগে আমাদের 50টা জায়গা থেকে লাগে আপনার সার্টিফিকেশন, লাইসেন্স অ্যান্ড অল। যারা ইনফ্লুয়েন্সাররা সমাজকে কাটাছেঁড়া করছে, তাদের কেন কোনো রকম কোনো লাইসেন্স বা সার্টিফিকেশন হবে না? বেশ, খুব ভালো প্রশ্ন। উত্তর ফুটকা। তারপরে আমার একটা খুব সহজ উত্তর আছে। সার্টিফিকেশন ভালো জিনিস, সার্টিফিকেশন নিলাম, প্রশ্ন হচ্ছে দেবেন কে? যিনি হয়তো দেবেন তিনি অনলাইন মিডিয়ামটার কিছুই বোঝেন না, এনগেজমেন্টের কিছুই বোঝেন না, জিন্দগিতে কোনো চ্যানেল চালাননি। ফলে আমার বেসিক প্রশ্ন, এক, বোর্ডে কে আছেন? দুই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই শব্দটা উঠে যায়। এমনি ভারতীয় মিডিয়া মোটামুটি ডার্ক কমেডি হয়ে গেছে, সে আলোচনায় যাচ্ছি না। যেটুকু বেঁচে আছে সেটুকুও যদি যায় তো হয়ে গেল। স্যান্ডি লন্ডন বা আইল্যান্ড অবধি নাইটি পড়ে গেছে, এরপরে রেগে যেও না স্যান্ডি, নাইটিটা কোনোদিন স্যান্ডির মনে হলো সে হঠাৎ করে নবান্নর সামনে গিয়ে নাইটিটা খুলে দেবে। যদি আমার প্ল্যান ছিল, এটা প্ল্যান ছিল, আমি বলছি না ওর প্ল্যান ছিল। মানে এই স্যান্ডি সাহাকে একটু রিস্ট্রেন করে বলা যে বাবা এটা এটা এখন এই দেশে করা যাবে না, এইটা তো কাউকে বলতে হবে। ইন্দ্রজিৎ দা, সেটা কে বলবে? সেটা আমার কেউ একটা বলবে, কিন্তু এবং সেই কেউ মানে কতটা ঝাল আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ, যেটা ময়ূকদা বললো যে ক্রিয়েটারদের জানতে হবে যে ভাই এটা ভারত আমেরিকা নয় যেখানে আমি কমেডির বাউন্ডারিটাকে লাগাতার পুশ করে যেতে পারবো। যদি আমি পুশ করি ব্যাকল্যাশ খাবো, অ্যাকসেপ্টেড, মেনে নিতে হবে। ব্যাকল্যাশ খাবো। দেখো, মা ফ্লাইওভারের কেসটা একটু পার্সোনালি নিলাম। আমি তখন সত্যি জানতাম না যে ফ্লাইওভারে উঠে মানে এটা জানার কর্তব্য, সেটা আমার অজ্ঞতা, এটা জানার কর্তব্য এটা কন্টেন্ট ক্রিয়েটরের না, এটা আমার অজ্ঞতা যে আমি জানি এটা জানার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় না। আমি ডাক্তারবাবুকে একটা কথা বলতে চাই যে বললে খারাপ কমেন্ট যখন আসছে তো ভিডিও করা বন্ধ করে দাও। আমি একটা সময় রাস্তায় বেরোতাম, রাস্তায় প্রচুর ছেলেরা আমায় খারাপ খারাপ গালাগালি দিত, তাহলে তোমার কথা মতো আমার রাস্তা দিয়ে বেরোনো বন্ধ হওয়া উচিত। এটা তো পুরো অন্য দিকের কথা। তুমি বলে যে আরো একটা যারা খারাপ কন্টেন্ট বানায় তারা খুব ভালো করে জানে আমার কন্টেন্টে কিচ্ছু নেই এবং আদার দেন ভালো কোয়ালিটি। এরকম আমি স্যান্ডির কথা বলছি না, ও পার্সোনালি নিচ্ছে না, আমি কিন্তু যারা এই কন্টেন্ট বানাচ্ছে তারা এটা কেন বানিয়ে যাচ্ছে? কারণ তারা টাকা পাচ্ছে তাই। কিন্তু তারা এটা বুঝছে না তাদের যেই ফলোয়ার বাড়ছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তাদেরকে দেখছে তো 1 মিলিয়ন বাচ্চা কাচ্চা, তাহলে কি শিখছে তারা? এটা ভাবছো না। তুমি বলছো তুমি দেখবে না, তুমি না দেখলে বাকি সোসাইটিটা গোল্লায় চলে যাবে। সরস্বতী পুজো হবে, সেই সরস্বতী পুজোতেও বাধা। কোথাও না, কোথাও পুজো বন্ধ রাতারাতি, কোথাও তাকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল, এমনকি বিসর্জন পর্যন্ত সাক্ষী থাকলো তার। এই ছবি তো আমাদের বাংলার নয়,
ভারতের নয়। তাহলে নতুন করে এই ছবিগুলো যখন দেখছি তখন কেন সবার চোখে একই রকমভাবে বিঁধছে না, খারাপ লাগছে না? সরস্বতী পুজো যা ছোট থেকে আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে, বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে, সেখানেও এসে মিশছে অদ্ভুত রকম সাম্প্রদায়িক টানা হ্যাঁচড়ার সুর। কেন? সরস্বতী পুজোর উপরে এই যে আক্রমণ, এটা আসলে বাংলার সভ্যতার সংকট। জেহাদি মৌলবাদ পশ্চিমবঙ্গকে নিশানা করেছে, আর এই জেহাদি মৌলবাদের অ্যাসিড টেস্ট করছে এই সরস্বতী পুজো বন্ধ করার নাম করে। মানে আপনি যদি বৌদ্ধগয়ায় ঢোকেন, তাহলে মূল যে মহাবোধি মন্দির, তাতে ঢোকার আগে বাঁদিকে শঙ্কর পীঠের ভেতরে ওই প্রাচীন সরস্বতী মন্দির, তার সামনেই তিনি বজ্রটা আবিষ্কার করেছিলেন এবং জাতীয় পতাকাতে ওই বজ্র এবং বন্দে মাতরম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। আজকেও যে বোস ইনস্টিটিউট মানে বসু বিজ্ঞান মন্দির, তার সামনে গেলে ওই বজ্রই দেখতে পাবেন। সেটা কিন্তু বৌদ্ধ গয়ায় ওই সরস্বতী মন্দির থেকে আনা। যখন ভারতের পুনর্জাগরণ হচ্ছে, নবজাগরণ হচ্ছে, সেই সময় বঙ্কিমচন্দ্র লিখলেন বন্দে মাতরম। বন্দে মাতরমে বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং। এই যে বাণী বিদ্যাদায়িনীকে বন্দনা করা, ভারতবর্ষ দেশমাতৃকাকে বন্দনা করা, বঙ্কিম যে সুর বেঁধে দিলেন, তারপর থেকে ভারতবর্ষের নবজাগরণে মা সরস্বতী, সরস্বতী বন্দনা একেবারে প্রথম থেকেই আছে। আজকে যদি রাজ্য সরকার এবং রাজনৈতিক শক্তি এই বিভেদকামী শক্তিকে শক্ত হাতে দমন না করে, তাহলে আমি বলছি আজকে বাংলাদেশ যেমন রবীন্দ্রনাথকে বন্ধ করে দিয়েছে, পশ্চিমবাংলার মাটিতেও আজকে সরস্বতী, কালকে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হবেন। পুরোটাই নাকি রাজনৈতিক। এখানে অহেতুক সরস্বতী পুজোকে টার্গেট করাটা ভুল হচ্ছে। আমি সত্যি জানতে চাই অনির্বাণ, এই একের পর এক ঘটনা, চোপড়া থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে একের পর এক ঘটনা, সবাই জানে একটা সময় পর্যন্ত এই ঘটনাগুলো ক্যামেরার সামনে আসতো না, সোশ্যাল মিডিয়া হওয়ার পর সেগুলো আরও বেশি আসা শুরু করে, মিডিয়া একটা সময় পর্যন্ত এগুলোকে বয়কট করে রাখতো, এখন আমরা দেখাচ্ছি। অতএব খবর সবাই পেয়েছেন, আসল কি ঘটনা ঘটেছে সবাই জেনেছেন, তারপরও একটা অন্য রং দিয়ে, অন্য রঙের চশমা পরে বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা চলছে কেন? অনির্বাণ, দেখুন, শুরুতেই বলি, জিষ্ণুদার বক্তব্যের সঙ্গে আমি একমত। সরস্বতী পুজোর সঙ্গে শুধুমাত্র ধর্মাচরণের যোগ রয়েছে এমনটা নয়, বাঙালির সংস্কৃতির সঙ্গে তার যে ওতপ্রোত সম্পর্ক, এটা নিয়ে আমি একদম সম্পূর্ণ একমত। জিষ্ণুদার সঙ্গে বেশিরভাগ জিনিস একমত হই না, এটাতে আমি সম্পূর্ণ একমত। আর একটা জিনিসও আমি একমত, মানে আজকে একটা এক্সেপশনাল দিন, দুটো জিনিস একমত হচ্ছি, যেখানে সত্যি জেহাদি মৌলবাদীদের নজর পড়েছে। এবার ধরুন যোগেশচন্দ্র কলেজ নিয়ে যে বিতর্ক হয়েছে, সেখানেও জেহাদি মৌলবাদীর নজর পড়েছে, তার নাম হচ্ছে পঙ্কজ রায়, সেও বিজেপি নেতা। তো জেহাদি মৌলবাদী, এই নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে বিজেপির বিভিন্ন মৌলবাদী লোকজন, আরএসএস এর বিভিন্ন মৌলবাদীরা চেষ্টাই করছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কুম্ভে যে ঘটনা ঘটেছে, সত্যি সত্যি হিন্দু যেখানে খাতরেমে, তার থেকে নজর ঘোরানোর কাজ। যে ছোট বাচ্চারা থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, এমনকি পাড়ার ক্লাব, সবাই সরস্বতী পুজো করছে। গোটা বাংলা জুড়ে ৮০ থেকে ৮৫ হাজার স্কুল, কয়েক হাজার কলেজ, এখানেই প্রায় ৯০,০০০-এর কাছাকাছি চলে গেল। এর বাইরে তো আরও কয়েক লক্ষ সরস্বতী পুজো অসংখ্য হয়, যেহেতু এখানে প্রচুর আয়োজনের প্রয়োজন পড়ে না, প্রচুর খরচার প্রয়োজন পড়ে না, চাইলে খুব ছোট করে করা যায়, কেউ চাইলে বড় করেও করতে পারেন। লক্ষ লক্ষ সরস্বতী পুজো হচ্ছে। এখন বিজেপি ২৬ আসছে, নতুন করে তাদের বলতে হবে যেখানে সরস্বতী পুজো হয় না, তারা তো ঠেকেও শিখবে না যে লোকে কীরকম হাসাহাসি করেছিল আগের বার, এবার নতুন করে শুরু করেছে, করুক। এখানে আরএসএস বিজেপির পরিকল্পনা মাফিক তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, সেটা অন্য কথা, বারবারই হয়। পরিকল্পনা মাফিক চেষ্টা করে যেটা ছড়ানোর, যে কোথাও সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, জেহাদি ইত্যাদি বলে অন্য ধর্মের নাম টেনে আনার চেষ্টা করছে। সরাসরি সরস্বতী পুজোকে নিশানা করা হয়েছে। জিষ্ণুদার সঙ্গে আমি একমত, বাঙালি সংস্কৃতিকে নিশানা করা হয়েছে, আমি জিষ্ণুদার সঙ্গে একমত। এটা যারা করেছেন তারা জিষ্ণুদারই ডিসাইপেল, রাজনৈতিক ডিসাইপেল। আমি চাইবো জিষ্ণুদা বাঙালির স্বার্থে তাদেরকে বলবেন এই লোক হাসানো কাজগুলো পরের বার থেকে যেন বন্ধ করে, তাহলেই আমরা শান্তিতে থাকবো। পঙ্কজ রায় একটা টার্গেট, এটা হচ্ছে একটা টার্গেট। যে আপনি যে স্কুলের হেড স্যারের কথা বললেন, যিনি ইসলামে বিশ্বাস করেন, বলেছেন এরম কোনো হাদিস নেই যে পুজো করতে হবে, তাকে তো শয়তান বলতে পারলেন না। আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি একটু আগে বলছিলেন যে মহাভারত অশুদ্ধ হয় না, ঠিক,
মহাভারত ততক্ষণ অশুদ্ধ হয় না যতক্ষণ মহাভারতকে আমরা বিশ্বাস করি। যারা মহাভারতকে বিশ্বাস করে না তাদের কাছে শুদ্ধ অশুদ্ধতার কিছু নেই। সরস্বতী একটা কালচার, এই কালচারটাকে ধ্বংস করা সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন বামপন্থীরা তখন অবশ্য ক্ষমতায় ছিল, মকবুল ফিদা হোসেন যেদিন সরস্বতীকে নগ্ন করেছিলেন। সেদিন থেকেই শিক্ষার এবং শিক্ষার সঙ্গে সরস্বতীর সঙ্গে সঙ্গে শিক্ষারও অবনমন সেদিন থেকে ঘটেছিল। এটা একটা এজেন্ডা, এই এজেন্ডাটার শুরু এই বছর নয়। আপনারা মনে করে দেখুন, উলবেড়িয়ার তেহট্ট স্কুলে সরস্বতী পুজো সেই অঞ্চলের মানুষরা গিয়ে বন্ধ করে দিয়েছিলেন আজ থেকে বোধহয় 2 বছর আগে, যদি ভুল না হয়। তার কারণ কি বলেছিলেন? সরস্বতী পুজো করতে দিতে হলে ওখানে নবী দিবসও পালন করতে হবে। ছোটবেলায় যে ছেলেগুলো আমাদের সাথে পড়তো, আজকে তারা হঠাৎ বড় বড় দাড়ি রেখে তারা ইসলাম হয়ে গেছে, তারা আজকে এই কথা বলছে। তারা কিন্তু তাদের সময় কথা বলেনি, কারণ আজকে রাজনীতি এটা জিহাদিদের উস্কানি দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা হচ্ছে, সেটার জন্যই আমি দেখেছি আপনাদের হরিণঘাটা স্কুলে একজন জিহাদি এসে বলতে পারে, অবশ্যই তৃণমূলের নেতা সে অঞ্চলের, তিনি এসে বলতে পারেন খুব চিৎকার করে যে এখানে পুজো হবে না, কাছে মাজার আছে। আমরা তো রোজ সকাল সন্ধে আমরা তো আজান শুনি, কই আমাদের তো সমস্যা হয় না। হঠাৎ করে এবছর যেন মনে হলো কি একটা সুন্দর সেপারেট ডিভিশন করে দেওয়া হলো, এদের জন্য নয় আর এদের জন্য সরস্বতী পুজো, অর্থাৎ এরা চায় না আর এরা চায়। এই এরা আর ওরার এই ভাগটা এতকাল তো ছিল না, হঠাৎ করে কি করে হলো? যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। ধর্ম যার যার, উৎসব সবার। হাঁসখালির ধর্ষণ ও খুন, ওদের সাথে প্রেম ছিল। শিউরির ধর্ষণ ও খুন, ছেলেরা একটু দুষ্টুমি করেছে। আমি গুন্ডা কন্ট্রোল করি, এই সমস্ত কথাটা আমি বলিনি, মুখ্যমন্ত্রী বলেছেন। গোলমালটা হচ্ছে এইখানে প্রশাসনিক স্তরে যিনি বসেন, সংবিধানের শপথ গ্রহণ করে যখন বসেন, তার দায়িত্ব হচ্ছে সাংবিধানিক গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করার। আজকে যে ঘটনাগুলো আপনারা তুলছেন বা বলছেন, রগড়াচ্ছেন, প্রথম কথা হচ্ছে সাংবিধানিক গণতন্ত্রে কোনো সরকারি প্রতিষ্ঠানে ধর্মচারণ করা আছে কি, সুবিধা আছে কি আছে না আগে জানার প্রশ্ন আছে, থাকলে হবে। কিন্তু থানাতে কালী পুজো হয়, আপনারা জানেন, মহাশক্তির আরাধনা, অবশ্যই মহাশক্তির আরাধনা করতেই পারেন, ধর্ম যার যার, উৎসব সবার। জিহাদিটা বললে আরবি ভাষা একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে একটু দাগিয়ে দেওয়া যায়। এটা সময় এই সুকৌশলে এমন একটা সেন্স তৈরি করছেন সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জুড়ে, যে একটা দুটো ধর্মের বিভাজন করে মাঝখান দিয়ে ভোট ব্যাংকটা ক্যাপচার করো। এটা করে দেওয়ার পিছনে মমতা ব্যানার্জি কিন্তু রাজ্যের বুকে একটা 1 নম্বর হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করছেন, যেহেতু তিনি আরএসএসের দুর্গা। অবশ্যই উগ্র মৌলবাদ, সে মুসলিম হোক হিন্দু হোক, তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে, তার বিরুদ্ধে, ফ্যানাটিজমের বিরুদ্ধে। সেই ফ্যানাটিজমদের সাহায্য কি 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার সময় নেননি? তা ফ্র্যাঙ্কেস্টাইন তো হবে ভাই। আর তুমি লাথি, এখন তুমি লাথি ঝাঁটা খাও বলেছো, যে গরু দুধ দেয় তার লাথি খাবো, তাহলে এখন সে তাদেরকে আবার লাথি মারার পরিকল্পনা আরএসএসের এজেন্ডায় তুমি করছো, সব তারা বুঝছেন। উনি একটা কথা বলেছেন কয়েকদিন আগে যে বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বেশ কথা। অ্যান্ড তারপরে বলেছেন রিমেম্বার দ্যাট। এখন আমরা বলছি, সাধারণ মানুষ বলছি, ইউ শুড রিমেম্বার দিস। কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়াকে যদি কালচারালি আপনি পিছিয়ে রাখেন, তাহলে কি করে আপনার কথাটা শুদ্ধ হয়? আপনি এরই মধ্যে যেখানে সরস্বতী পুজো ঠাকুরকে ভাঙা হচ্ছে এবং বহু জায়গায় বাধা দেওয়া হচ্ছে, হরিণঘাটা স্কুলে পুজো করতে বাধা দেওয়া হয়েছে, চিত্তরঞ্জন কলেজের পুজোর টাকা আটকে কাঠগড়ায় বিবেক গুপ্তা যাচ্ছে, ডাবগ্রামে মন্দির থেকে দেবীর মূর্তি উধাও হচ্ছে, দিনহাটা স্কুলে পুজোর জন্য বলছে ফান্ড নেই, পরে খবরের চাপে বলছে আচ্ছা ঠিক আছে হোক পুজো। সেই মানুষটির নাম শাহজামাল, তারা বলছে এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। আমরা এর আগেও দেখেছি দুর্গাপুজোর ভাষণের সময় ঈদের অনুষ্ঠান হচ্ছে, সেসব পিছিয়ে দেওয়া হলো। দুর্গাপুজো তো কি হয়েছে, আগে দুধেল গাইদের একটু ঠিকঠাক করা দরকার। এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনরা তৈরি হয়েছে, এদের মধ্যে কি রাষ্ট্রবাদী মুসলমানরা নেই? আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রচণ্ড বিরক্ত, তারা বলছে আমরা এখানে থাকতে ব্যর্থ, এই কথা বলেছে। দেখো, ব্যর্থ সার্থক আলাদা কথা, কিন্তু কিছু রাষ্ট্রবাদী মুসলমান তারা এগুলো চায় না। সরস্বতী পুজো মানে আমরা বিদ্যা, আমাদের প্রজ্ঞা, আমাদের বোধ, বুদ্ধি, বিবেক, চিন্তন, মনন সব কিছুর উদযাপন।
সেইটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর থেকে কষ্টকর, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। তাই আমি মুখ্যমন্ত্রীকে একদম আঙুল তুলে বলছি, যদি আপনি বলেন যে বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইউ আর মিস্টেকেন, ইউ আর ফেক অ্যান্ড ইউ আর ফ্রড। কিছুক্ষণ আগে বলছিলেন সজলদা কাফের, মানে তা বিধর্মী হয়ে গেলেই অন্য জিনিস, বা যারা তাদের ধর্মের সঙ্গে একই রকম ভাবনা চিন্তা পোষণ করতে পারছে না, বা তাদের মতামতকে ঠিক একই রকমভাবে শ্রদ্ধা জানাতে পারছে না, বিষয়টা কি এতটাই সহজ? মানে 70%কে ভাঙা কি সহজ? সেই জন্য ওনাকে সেই 70% নিয়ে ভাবনা চিন্তা নেই। আর আমরা মনে করি যে সরস্বতী পুজোয় বাধা বলে কিছু হতে পারে না। আসলে এখানে বাধাটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বহিরাগতদের দাপাদাপি। এখানে বাধাটা হচ্ছে সরস্বতী পুজোর ফান্ডের টাকা লুট। এখানে প্রশ্রয়টা পাচ্ছে কারা? বহিরাগতরা, দুর্নীতিগ্রস্তরা, চোরেরা, আর ধর্মীয় বিভাজনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর আশ্রয়টা কাকে দেওয়া হচ্ছে? না, আরএসএসের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আশ্রয় দিয়েছেন, তার শিষ্য সিদ্দিকুল্লাদের মন্ত্রী করেছেন, নিষিদ্ধ সংগঠনের নেতাদের রাজ্যসভার এমপি করেছেন, আর 15 দিন ধরে তাকে যিনি দুর্গা বানিয়েছেন বা দুর্গা সার্টিফিকেট দিয়েছেন, তিনি এই রাজ্যে সুন্দরভাবে আরএসএসের কর্মকাণ্ড করবেন। তার জন্য একটা তিথি নক্ষত্র দেখে সরস্বতী পুজো, দুর্গা পুজোর এরকম একটা বিভেদের রাজনীতিকে প্রমোট করেছেন। আসল তথ্য লুকিয়ে রয়েছে চিত্তরঞ্জন কলেজে 30% সরস্বতী পুজোর কমিশনে। আসল তথ্য লুকিয়ে রয়েছে যারা এই রাজ্যে বিদ্যাকে ব্যবসায় পরিণত করেছে, কলেজ গেটে তোলা তুলে ছাত্র রাজনীতির পাঠ শেখাচ্ছে, তারা আসলে সরস্বতী পুজোটাকে বন্ধ করতে চায় না, তারা আসলে বিদ্যার পরিবেশটাকে নষ্ট করতে চায়। এই মৌলবাদের ব্যবসায় বাবরি মসজিদের কম্পিটিশন হবে, রাম মন্দিরের কম্পিটিশন হবে, ইটবালি সিমেন্টের ব্যবসা হবে, নতুন মন্দির মসজিদের স্থাপত্য হবে, মাঝখান থেকে 800 স্কুল বন্ধ হবে, মাঝখান থেকে হাসপাতালে জাল সেলাইন হবে, মাঝখান থেকে হাসপাতালে চিকিৎসক ধর্ষিতা হবেন। এইটা রাজনৈতিক ইস্যু হতে চায় না, ইস্যু করতে দিতেও চায় না। আমি আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করতে চাই, যদি বিজেপি বলে কোনো রাজনৈতিক সংগঠন না থাকতো তাহলে কি হিন্দুরা পড়ে পড়েই মার খেত? উত্তরটাও আমি দিচ্ছি, হ্যাঁ, হিন্দুরা পড়ে পড়েই মার খেত, এবং তাদের খাওয়াই উচিত, কারণ তারা টিভিতে বলতে ভালোবাসে, তারা এই রকম ফেসবুকে লিখতে ভালোবাসে, তারা রাস্তায় রাখতে ভালোবাসে না। সময় একদম শেষ। এখানে তাপসদা কিছু বলতে চাইছিলেন। আমি অভিভাবক যে বলেছেন ওখানে একটা কথা আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি, সাংবিধানিক গণতন্ত্রের কথা বলেছি, এবং সব পুজোই করতে পারবে, যার ধর্ম সে পালন করবে। জোরের সাথে কথাটা বলেছি, ষষ্ঠী পুজোই করা উচিত। কেন সরস্বতী পুজো আলাদা নাকি? আবার সব পুজো করবে। উদয়পুরের একজন দর্জি শুধুমাত্র নুপুর শর্মার সপক্ষে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট শেয়ার করেছিল, কিচ্ছু নিজে লেখেনি, বেশি লেখাপড়াও জানে না, সোশ্যাল মিডিয়া থেকে একটা লাইক করেছিল, শেয়ার করেছিল। তার জন্য তার নিজের যখন সে কাজ করছে তার দোকানে ঢুকে তার ওই ধর তন সে জুদা তার গলাটা দেহ থেকে কেটে ফেলা হয়েছিল। এই এক্সাম্পলগুলো কখনো আপনারা আনবেন না। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ। ভারতীয়রা কারোর কোনো জমি নিতে চায় না, কোনোদিন নিতে চায়নি। ভারতীয়রা নিজেদের যেটুকু জমি ছিল, মেরা কুছ সামান পড়া হ্যায় তুমহারে পাস পড়া হ্যায়, ওটা ফিরিয়ে নিতে এবার সচেষ্ট হব। এই অখণ্ড ভারত কথাটা আমি সাপোর্ট করি না। আমাদের ভারত কোনোদিন অখণ্ড ছিল না। আমি 5টা পয়েন্ট বলবো আজকে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দ্যাট ডক্টর আম্বেদকর আমাদের কনস্টিটিউশনে ইন্ট্রোডিউস করলেন, বলে ইন্ডিয়ার সঙ্গে আমরা ভারত শব্দটা ইস্তেমাল করবো। তবে থেকে ডক্টর আম্বেদকর পর থেকে আমরা করলাম। আরে এটা তো যুগে যুগে আমাদের ভারত। আপনি কি আমাদের নদীর নাম চেঞ্জ করে দিতে পারেন? যেখানে আমাদের নদীর নাম আছে গঙ্গা, সরস্বতী, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র, ইভেন বাংলাদেশের পদ্মা, ভুলে যাবেন না। এইসব নাম যুগে যুগে আসছে। আপনি কি আমাদের পাহাড়ের নাম হিমালয়, হিম প্লাস আলয়, এটা চেঞ্জ করে দেবেন? করতে পারবেন না। আমাদের যেটা আমাদের আছে ইন্ডিয়ান ওশান, আপনি ওর নামটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এই ভারতের যেটা আইডেন্টিটি আছে যুগে যুগে থেকে আছে, আর এইটা আমরা চেঞ্জ করতে পারবো না। এইটা আমাদের স্বর্ণিম ভারতের কথা। ওই কথাটা জানেন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমাদের শরীর নশ্বর আছে, কিন্তু আত্মা তার থেকে যায়, আর এই লাইফে আমরা যা করছি নেক্সট লাইফ আমরা পাবো। আমরা বিশ্বকে দেখেছি এই যে বডি থেকে আমরা এটা পুড়িয়ে দিয়ে, আমরা জ্বালিয়ে দিয়ে, এর মধ্যে কোনো মোমায় নয়। আমরা আত্মা কথা বলি জানেন। আর অন্য বিশ্বের যত অন্যগুলো ধর্ম আছে, ওরা এই শরীর থেকে রিলেশন রেখে, চায় ইজিপ্ট হোক বা যে কোনো বড় বড় ধর্ম হোক, ওরা বারিয়াল দেয় কি আমরা একদিন চলে আসব। এইটাই আমাদের স্পিরিচুয়ালিজম, এইটা দিয়ে আমাদের আধ্যাত্ম। বাদিকে আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন একদম রেগুলার রাজনৈতিক দলের হয়ে বা নিজস্ব একদম স্ট্রং পলিটিক্যাল
স্ট্যান্ড যারা এই মুহূর্তে বাদিকে দাঁড়িয়ে আছেন আমার তাদের আছে, কিন্তু ডান দিকে যারা রয়েছেন তারা পুরোটা আবেগ দিয়ে কথা বলবেন। খণ্ড অখণ্ড সে তো পরে আলোচনায় আসছি। আজকের ভারতবর্ষ অত্যন্ত প্রাসঙ্গিক। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্টেটমেন্ট দিয়ে কোট আনকোট আমি আমার বক্তব্য শুরু করব। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, তাদের কথা কেউ শুনবেন না। ভারতবর্ষের আজকের প্রেক্ষিতে খণ্ডিত ভারত না বিখণ্ডিত ভারত আমার মনে হয় না সেই আলোচনা আসে। 71 সালে আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেছিল, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে উঠে এসেছিল এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল এবং সেই স্বীকৃতি প্রথম ভারতবর্ষই দিয়েছিল। আমি চাই ভারতবর্ষ যেসব জমি হারিয়েছে সেই জমিগুলো তারা ফেরত নিয়ে আসুক। অখণ্ড ভারতবর্ষ মানে একটা অখণ্ডতার চিন্তন, যে অখণ্ডতার চিন্তন, যে অখণ্ডতার আদর্শ ভারতের মানুষকে পিতৃতর্পণ করার সময় বলতে বাধ্য করে আ ব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা। মূলত ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের অখণ্ড চিন্তন সত্তা সারা বিশ্ব একদিন এই ছাতার তলায় আসতে বাধ্য হবে এবং অখণ্ড ভারতের পূজারী আমরাই একমাত্র বলতে পারি উত্তরো যৎ সমুদ্রস্য যাবৎ হিন্দু সরোবর তয়ো ভারতত্র ভারতী দেশ নামা ভারতী যত্র সন্ততে। রাষ্ট্রবিরোধী আতেল যারা তাদেরকে এবার নিয়ন্ত্রণ করার সময় এসেছে। আজকের যে নেতা যারা নেতাজিকে সামনে দাঁড়িয়ে হয়তো নেতাজির পুজো করছে বা নেতাজিকে খুব বড় নেতা দেখাবার চেষ্টা করছে এবং নেতাজির আড়ালে ভোট নেওয়ার চেষ্টা করছে, তাদের স্লোগানটা কিন্তু বদলে গেছে। তারা বলছে আমি তোমাদের ধর্মের হজমোলা দেব, আমাকে তোমরা ভোট দাও। তারা বলছে আমি তোমাকে হিন্দুত্বের হজমোলা দেব, আমাকে তোমরা ভোট দাও, নইলে আমাদের সমস্যা আছে। এই যে আজকে অখণ্ড ভারত, এটা কি আজকের দিনে আজকের আবহাওয়ায় দাঁড়িয়ে এটা আমার কাছে একটা অপ্রয়োজনীয় অবাস্তব কল্পনা। এটা বহুদিন আগে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিয়ে ভারতবর্ষ ছিল। এই দেশগুলোকে আমার কাছে নিয়ে আসি, তাহলে কি কি হতে পারে? আমার সাংস্কৃতিকগত বিভেদ আছে, আমার ধর্মীয় বিভেদ আছে, আমার কৃষ্টিতে বিভেদ আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হবে এবং গৃহযুদ্ধ, এবং ওরা যাদেরকে আনা হবে তারা ডেফিনেটলি একটা স্বাধীনতার জন্য লড়াই করবে এবং আমাদের দেশে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। এই যে জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের অর্থনীতি বা আমাদের উন্নয়ন কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা এই যে জায়গাগুলো বলছি এর পিছনে এটার কোনো সামাজিক মূল্য নেই, এটার মধ্যে কোনো আবেগ নেই। কথা হোক আপাতত এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। রিপাবলিক বাংলা কথা হোক, যাদের সহযোগিতায় রিপাবলিক বাংলা কথা হোক সফল হয়েছে সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই লাক্স নাইট্রো, লালবাবা রাইস, বর্জার পেইন্টস এবং শ্রীনিকেতন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।